বটতলায় যখন নামলাম তখন রাত 12টা। বাসটা চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি অন্ধকার সাগরে নিমজ্জিত হলাম। মিনিট দুয়েক চোখ বন্ধ রাখলাম অন্ধকার মানিয়ে নেওয়ার জন্য, তবুও আশেপাশের কিছুই চোখে পড়ল না। বাপ রে বাপ, আজ কত অন্ধকার, কিছুই তো চোখে পড়ছে না। বেশ অনেক দিন পরে গ্রামের বাড়িতে আসছি। এখান থেকে 1.5-2 কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম। রিকশায় একমাত্র বাহন, কিন্তু এত রাতে রিকশা পাবো কিনা সন্দেহ হলো। বাড়ি যেতে আবার দুটো বিশেষ জায়গা পার হতে হয়, যেগুলো গ্রামের কিছু লোকের ভাষায় দেও দানবের আবাসস্থল। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে শেয়ালের চিৎকার ভেসে আসছে। না, দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, ওই দোকানটাও তো বন্ধ। এত রাতে কেই বা দোকান খুলে রাখবে? আমি মেন রাস্তা থেকে নেমে আমাদের গ্রামের রাস্তা ধরলাম। তখনই চোখে পড়ল রিকশার ওপর একটা রোগা পাতলা শরীর বসে বসে বিড়ি টানছে। অন্ধকারে বিড়ির আগুনটা ভূতের আগুনের মতো লাগছে। আমাকে দেখে সে লাফ দিয়ে নেমে দাঁড়ালো রিকশা থেকে, বিড়িটা ছুঁড়ে ফেলে দিল। বাড়ি যাইবেন? ওঠেন। আমি একটু অবাকই হলাম, চিনে নাকি আমাকে? হতে পারে, গ্রামের অনেকের কাছে আমি পরিচিত। আপনি হেরিকেল জ্বালাননি কেন? কমাইতে গিয়া শৈলতে ভেতরে পইরা গেছে। আমি রিকশায় উঠে বসলাম। অন্ধকারে রিকশা চালাবেন কিভাবে? রাস্তা দেখবেন কি করে? অসুবিধা নেই, বিলাহে চোখ আমার, অন্ধকারেও সব দেখবার পারি। আপনি শক্ত হইয়া বইসা থাকেন। সিটে উঠে বসলো রিকশাওয়ালা। কয়েক মুহূর্তেই দ্রুত চলতে শুরু করলো রিকশা। ওই রোগা পটকা টিনটিনের শরীরে যে এত শক্তি, তা ওকে দেখে বুঝতে পারি নাই। কিছুটা সামনেই দেও দানবের আবাসস্থল, যার প্রথমটা আমাদের সামনেই। হয়তো সেই কালভারটা, রাস্তার ঠিক মাঝখানের কালভারটি। কালভার্টের দুপাশে দুটো বড় বড় গাছ বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই বলে নিচ দিয়ে যাবার সময় ওই গাছ থেকে ঝাঁপ দিয়ে ঘাড়ের ওপর আছড়ে পড়ে দেহভূত। কিছুটা দূরেই সেই কালভারটা। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। সত্যিই ভয় পাচ্ছি। মৃদু ঝাঁকি অনুভব হতেই বুঝলাম কালভার্ট পার হচ্ছি। চোখ খুলে দেখি পেরিয়ে গেছি। মনে একটু সাহস ফিরে এলো। যাক বাবা, এটা তো পার হলো, আর একটা বাকি আছে। সামনেই সেই রাস্তাটা, দুপাশে বাঁশঝাড়, আর বাঁশঝাড়ের মুখে ওখানেও বড় একটা গাছ দাঁড়িয়ে। রাতের অন্ধকারে গাছটাকে আরো ভয়াবহ দেখাচ্ছে। মনে হলো বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে। আমি চোখ বন্ধ করে রইলাম। অন্ধকারে রিকশা সাঁই সাঁই করে এগিয়ে চলেছে। বেশ কিছুক্ষণ পর চোখ খুললাম। কি ব্যাপার? এতক্ষণ তো বাঁশঝাড় পার হয়ে যাবার কথা। ওই তো সামনে আবছা গাছটা দেখা যাচ্ছে। শিমুল গাছটা পার হবার পরেই আবার মৃদু ঝাঁকি খেলো রিকশা। মনে হলো রিকশাটা আবার কালভার্ট পার হলো। আশ্চর্য, কালভার্ট তো আগেই পার হয়ে এসেছি। কি ব্যাপার, এমন হলো কেন?
নাকি ভূতের ভয়ে মাথার ভিতরটা ওলটপালট হয়ে গেল? ওকে জিজ্ঞেস করব? না থাক, আমি শহরের ছেলে, ভয় পেয়েছি শুনলে এ কথা রটে যাবে। আমি দেখলাম সামনেই আবার গাছটা, কিন্তু রিক্সা আবারও সেই কালভার্টটার ওপর দিয়ে এগিয়ে গেল। ভয়ে আমার সারা শরীর কেঁপে উঠল। বুঝতে পারলাম ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। না, অবস্থা ভালো ঠেকছে না। আমি প্যাডেলরত রিক্সাওয়ালার গায়ে হাত রাখলাম। হে কি, বরফের মতো ঠান্ডা হয়ে আছে তার শরীর। আমি স্তম্ভিত হয়ে গেলাম। চিৎকার করে তার পিঠে ধাক্কাতে লাগলাম। মনে হলো ও যেন অন্য জগতে আছে। শরীর তো ওর, কিন্তু চালনা করছে অন্য কেউ। এই 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 এসব কি হচ্ছে? হঠাৎ আমার শরীরে কিছু একটা চাপ অনুভব করি। তবে কি আমাকেও? হ্যাঁ, এত এত অস্বস্তি লাগছে কেন? আমার শরীরের রক্ত হঠাৎই গরম হয়ে যায়। ভয়ঙ্কর বিপদের মধ্যে আমি হঠাৎ রেগে উঠি। আমি স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠি, এই জানোয়ার, ওকে ধরেছিস কেন? ছাড়, ছেড়ে দে ওকে, খেয়ে ফেলবো তোকে জানোয়ার, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। জানি না কাকে উদ্দেশ্য করে বললাম। হঠাৎ তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যায়। সঙ্গে সঙ্গে মনে হলো কি এক বিরাট বোঝা যেন নেমে গেল আমার ওপর থেকে। ওই, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? একজন পথচারী বোধহয় আমার চিৎকার শুনেছে দূর থেকে। তার হাতে ছোট একটা টর্চ। সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালাও যেন সম্বিত ফিরে পায়। ব্রেক কষে অল্পক্ষণেই থামিয়ে ফেলে। রিক্সা আর একটু হলেই চলে গিয়েছিল খাদে। বেশ ভয় পেয়েছে বলে মনে হলো। ও খোদা, বড় বাইচা গেছি, অনেক অনেক শুক্রিয়া। কি হয়েছে তোমাদের? না, তেমন কিছু না। ঘটে যাওয়া ঘটনাগুলো মানতে পারছি না, আবার বলতেও ইচ্ছা করছে না। ভাই, একটু টর্চটা পেছনে মারবেন? টর্চের আলোয় বুঝতে পারি আমরা একটু পেছনেই বাঁশ ঝাড় ফেলে এসেছি। রিক্সাওয়ালাকে বললাম, এই চলেন চলেন এবার। ধন্যবাদ ভাই আপনাকে, আপনিও উঠে আসুন না। না না, আমার হাতে টর্চ আছে, এই তো সামনে আমার বাড়ি, তোমরা যাও। তারপর রিক্সাওয়ালা দ্রুত রিক্সা টানতে শুরু করে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়াই ভালো। বড় বাইচা গেছি গো। আজকা আমাবস্যা রাইত, আমার মনেই আছিল না। কেন, অমাবস্যা হলে কি হয়? আমাবস্যায় দেও দানবরা শিকার করতে বাইর হয়, একলা পাইলে কথা নেই। ধুর, ওগুলো ফালতু কথা, বাড়ি গিয়ে ঘুম দেন। মুখে বললেও মনে মনে ভাবি সত্যিই বোধ হয় বড় বাঁচা বেঁচে গেছি। আজকার পর থেকে আর রাতে রিক্সা চালামো না। তারপর এক সময় বাড়ি পৌঁছাই। পরদিন বেলা করে ঘুম ভাঙল। দিনের আলোয় সবকিছু মনে হলো মিথ্যা। সত্যিই কি কালভার্টটা 3 বার পার হয়েছি? এও কি সম্ভব? দিনের আলোয় অবাস্তব মনে হচ্ছে সব। ভাবতে ভাবতে বাড়ি ছেড়ে রাস্তার কাছে দাঁড়ালাম। রাতে কাউকে কিছু জানাইনি, খামোখা ভয় দেখিয়ে লাভ কি? রাস্তায় টুপি মাথায় চাচাকে দেখে অবাক হলাম। কি হয়েছে চাচা, কোথায় যাচ্ছেন? আর বলো না, গতকাল রাতে ওই পাড়ার মোতালেব মারা গেছে, ওর বাড়িতে যাচ্ছি। কথাটা শোনার সাথে সাথে প্রচণ্ড একটা ভয় ঘিরে ধরল আমাকে। মোতালেব কি রিক্সা চালাতো? আরে না না,
ও রিক্সা চালাবে কেন? জুয়ো খেলে আর সময় পাবে কোথায় যে রিক্সা চালাবে? তাই নাকি? একটা পাষাণ ভার যেন নেমে গেল মাথা থেকে। হ্যাঁ, বিদেশে ছিল কয়েক বছর, কিছু কাঁচা টাকা পয়সা নিয়ে এসেছিল, তাই জুয়ো খেলে সব উড়িয়ে দিচ্ছিল। তা হঠাৎ মরে গেল যে? আর বলো না, গতকাল নাকি রাত 12টার দিকে জুয়ো খেলে বাড়ি আসছিল ওই বাঁশঝাড় তলা দিয়ে। ভূতে ধরেছিল কিনা কে জানে, বাড়ি গিয়ে অজ্ঞান হয়ে যায়, তারপর আর জ্ঞান ফিরে নাই। কি বলছেন চাচা? কথাটা কানে যেতেই আবার পৃথিবী দুলে উঠল। সেই লোকটা নয় তো? টর্চের তীব্র আলোয় যে চক্র থেকে আমরা উদ্ধার পেয়েছিলাম গত রাতে, ও কি সেই চক্রে পড়ে মরে গেল? দিনের আলোতেও আমি আবার চারিদিকে অন্ধকার দেখতে শুরু করলাম। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।